ওকে, কারণ টাইমের ব্যাপার আছে, আর কিছু না, আমরা আমি বলতাম। আচ্ছা, এখন আগে রেফ্রিজারেটর ওয়ার্কটা পড়ার আগে কতগুলো জিনিস জেনে নিতে হবে। রেফ্রিজারেটরে পড়তে গেলে বইয়ে প্রথম কথা দেওয়ারি মজুমদার এবং অন্যান্য বইয়ে ভালো নেই। কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেগুলো আগে দেখে নাও। রেফ্রিজারেটর মানে কি? এর মানে হচ্ছে, এটাকে আরেক কথা বলা হয় রিভার্স ইঞ্জিন। কি বলা হয়? রিভার্স ইঞ্জিন। ঠিক আছে? ইঞ্জিনের কাজটা কি ছিল? ইঞ্জিনের কাজ ছিল সোর্সের থেকে সিঙ্কের দিকে হিট নিয়ে যাওয়া, তাই তো? ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে সবাই। ইঞ্জিনের কাজ কি ছিল? সোর্সের থেকে ইঞ্জিনের দিকে কাজ নিয়ে যাওয়া। জাস্ট ইঞ্জিনের কাজ ছিল সোর্স আর এটা ছিল সিঙ্ক। ও করছিল কি, সোর্সের থেকে হিট নিচ্ছিল আর ওটাকে বাইপাস করে দিচ্ছিল, অন্য রাস্তা দিয়ে সিঙ্কে পাঠাচ্ছিল। এবার সোর্সের টেম্পারেচার কত ছিল, কেউ একজন বলতে পারবে? কত ইসে T1 ছিল, তাই তো? না T2 ছিল? T1 ছিল, এটা T2 ছিল। তো এখানে আমরা পড়েছিলাম ইঞ্জিনে T1 ইজ গ্রেটার দেন T2 ছিল। তো এটা ইট ইজ ভেরি ন্যাচারাল যে T1 থেকে T2 তে হিট নিয়ে যাচ্ছিল এবং কি করছিল, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছিল, এর উপরে একটা কাজ করছিল, তাই তো? কাজ করে ও কাজটা বাকিটা কি করছিল, বাকিটা ওরা কাজ করছিল, তাই তো? এবার এখান থেকে Q1 হিট নিচ্ছিল, এখান থেকে Q1 হিট নিচ্ছিল, আর এইখানে সিঙ্কে দিচ্ছিল Q2 অ্যামাউন্ট অফ হিট। সিঙ্কে দিচ্ছিল Q2 অ্যামাউন্ট অফ হিট। ডিফারেন্সটা কি কাজ করছিল? এইখানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ছিল, তাই তো? বাই দ্য, এখানে সিস্টেম বলতে কি, বাই দ্য সিস্টেম ছিল। এইবার রেফ্রিজারেটর কি করছে? রেফ্রিজারেটর উল্টো কাজটা করছে, এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনও। এইখানে সোর্স হচ্ছে T1, সিঙ্ক হচ্ছে T2, আর এটা হচ্ছে রেফ্রিজারেটর, RF লিখলাম। ও করছে কি, সিঙ্কে যেটা নাকি কম টেম্পারেচার আছে, সেইখান থেকে হিট নিচ্ছে, নিয়ে সোর্সে পাঠাচ্ছে। সিঙ্কের থেকে তারা কত হিট নিচ্ছিল, Q2 নিয়ে Q1 হিট এখানে দিচ্ছে। ওকে, এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, এই কাজটা পসিবল হচ্ছে বিকজ অফ এইখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করছে। ওয়ার্ক ডান, রেফ্রিজারেটরটা অন দ্য, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। এগুলো প্রত্যেকটা কথাই কিন্তু কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট। এবার কেন হচ্ছে সেটা তো আমি বোঝাবো। অন দ্য সিস্টেম, ওকে, এটা বোঝা গেল, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। এইবার হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন ছিল? কেউ কিছু বলছিলে দেবজানী? ওকে, এইবার এটা মনে হতে পারে সিঙ্ক তো কম টেম্পারেচার, তাই তো? তাহলে সোর্স তো বেশি টেম্পারেচার, তাহলে উল্টো দিকে কি করে হিট নিয়ে যাচ্ছে? এবং ইট অ্যাপিয়ার্স টু বি দ্যাট থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুযায়ীও কিন্তু এটা ইম্পসিবল, তাই তো? থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা যদি কেউ একটু মুখস্থ করে না থাকো, যদি ওর মেন বিষয়বস্তুটা বুঝে থাকো, তাহলে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতেও বলছে উল্টো দিকে, এবং জিরোথ লতেও বলা হয় কমের থেকে বেশি, মানে কম টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচার দিকে নিয়ে যাওয়া সম্ভব না, তাই তো?
এবার এই যখন ডেসক্রিপশন পড়বে, ডেসক্রিপশনটা যখন পড়বে, ওয়ার্কিং ফাংশনটা পড়বে, বুঝে যাবে কি করে হচ্ছে। এবং আলটিমেটলি আমরা অনেক সময় দেখেছি ব্ল্যাক বক্স বলে জিনিস থাকে, ব্ল্যাক বক্সের ভেতরে কি ঘটনা ঘটছে দেখা যায় না, বাইরের ইনপুট এবং ভেতরের আউটপুট, ভেতরের ইনপুট এবং বাইরের আউটপুট এইগুলো শুধু বোঝা যায়। ওকে, আচ্ছা এটা কি, আচ্ছা এটা বোঝা যায়। এবার ভেতরেই ঘটনাটা ঘটছে কি সেটা দেখলেই বুঝে যাবে না এটা সেরকম অন্য কিছুই হচ্ছে না। এবার রেফ্রিজারেটরের ওয়ার্কিং ফাংশনের জন্য আমি ছবিটা এঁকেছি। তার আগে রেফ্রিজারেটরের কতগুলো ম্যাথামেটিক্যাল অপারেশন বুঝতে হবে। আমরা একটা জিনিস দেখতে পারো যে দেখো এখানে যেটা একটা উদাহরণ দিয়ে বলছি, যে কম টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচারের দিকে দেখতেই পাচ্ছ এটা কি ছিল, T1 ইজ গ্রেটার দেন T2। আচ্ছা এটা লিখে দিই এখানে, T1 ইজ গ্রেটার দেন T2। তার মানে কম টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচারের দিকে এখানে কি হচ্ছে, হিট ফ্লো হচ্ছে, তাই তো, ইন কেস অফ রেফ্রিজারেটর হুইচ অ্যাপিয়ার্স টু বি ইম্পসিবল। এইবার এইটার জন্য ম্যাথামেটিক্যাল বুঝতে হবে, ম্যাথামেটিক্যাল অপারেশনটা বোঝাবো। আগে ম্যাথামেটিক্সটা বুঝতে হবে, তারপরে আমি ওয়ার্কিংয়ে যাব। তার আগে একটা জিনিস বুঝি, উদাহরণ দিয়ে রাখি। পাম্পিং, পাম্পিং তো দেখেছো, ওয়াটার পাম্পিং যেটা হয়, ওয়াটার পাম্পিংয়ে কি হয়, এখানে একটা মোটর থাকে, ও কি করে লো হাইটের থেকে জলটাকে হায়ার হাইটে নিয়ে যায়। ফর এক্সাম্পল এখানে একটা রিজার্ভার আছে, আর এস দিলাম, ওয়াটার রিজার্ভার, দিস ইজ ওয়াটার রিজার্ভার। ওকে, আর এইখানে তলাতে ছিল, তলাতে কোনো নর্মাল ওয়াটার ট্যাঙ্ক বা ট্যাপ ওয়াটার হোয়াট এভার। তো এইখানে কি হয়, ওয়াটার পাম্পিংয়ে কি হয়, লো হাইটের থেকে হায়ার হাইটে ওয়াটার মুভ করছে, তাই তো। এই রেফ্রিজারেটরটা সেম থিং, ইন হিট ইঞ্জিন, একটু মন দিয়ে শুনে নাও, তারপরে আমি দরকার ফেয়ার করে পাঠিয়ে দেবো। ইন হিট ইঞ্জিন উই কনভার্ট হিট ইনটু ওয়ার্ক, তাই তো, মানে হিট ইঞ্জিনে গতদিন পড়েছিলাম কাজ, হিটকে আমরা ওয়ার্কে কনভার্ট করছিলাম, দেখতেই পাচ্ছিলে, সোর্স থেকে নিচ্ছিলাম হিট, তারপরে ওটাকে কিছু পরিমাণ ওয়ার্কে কনভার্ট করছিলাম, বাকিটা সিঙ্কে পাঠিয়ে দিচ্ছিলাম। বাট হিয়ার ইন রিভার্স হিট ইঞ্জিন, মানে রেফ্রিজারেটরকে কি বলে বললাম, রিভার্স হিট ইঞ্জিন অর রেফ্রিজারেটর, উই কনভার্ট ওয়ার্ক ইনটু হিট। এইখানে উল্টোটা করা হয়, কাজকে তাপে রূপান্তরিত করা হয়। ওকে, এবং সেটা কিভাবে করানো হয় সেটা দেখতে পারবে একটু পরেই, কম্প্রেসার এটা করানো হয়। ওকে, বোঝা যাচ্ছে আমার কথা? ওকে, সেকেন্ডলি, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে কি করা হয়, এই রেফ্রিজারেটারে ক্ষেত্রে ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, হোয়ার এজ ইন হিট ইঞ্জিন ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। হিট ইঞ্জিন কাজ করছিল, মনে পড়ছে, যার ফলে গাড়ি চলছিল, গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তাই তো। আর এখানে কি হচ্ছে, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, একটু পরেই দেখতে পারবে কি করে হচ্ছে। থার্ড পয়েন্ট, এটা সবাই লিখে রাখতে পারো নোটস হিসেবে রাফে, ঠিক আছে। আচ্ছা, তারপরে থার্ড পয়েন্ট, হিয়ার হিট ইজ ফ্লোন ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল টেম্পারেচার, এটা বুঝতেই পারছো, সিঙ্কের থেকে সোর্সের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিভার্স হিট ইঞ্জিন, এই জন্য এটাকে রিভার্স হিট ইঞ্জিন বলা হচ্ছে, মানে হিট ইঞ্জিনের যেই কাজ সেটা এটা তার উল্টো কাজটা করছে। ওকে, অ্যাজ ইট ওয়ার্কস অপোজিট টু দ্য নর্মাল হিট ইঞ্জিন। ওকে, এইবার যেই ব্লক ডায়াগ্রামটা আমি দেখিয়েছিলাম সেটাতে চলে যাচ্ছি। রেফ্রিজারেটরের সিস্টেমটা চলে যাচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ রেফ্রিজারেটর, ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে তো। সোর্স সিঙ্কটা হচ্ছে, সিঙ্কটা হচ্ছে T2-তে, আর সোর্সটা হচ্ছে T1-এ, অ্যান্ড যেটা আমি লিখেছি T1 ইজ গ্রেটার দ্যান T2। এটাকে বোঝো, এটা বোঝাটাই মেন, বুঝে গেলে সব নিজেরা করতে পারবে। এবার ওয়ার্ক, ডাব্লুটা কি, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, এটা পরিষ্কার করে লিখছি, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। ওকে, এবার Q2টা কি লিখে রাখতে পারো, Q2 হিট ড্রন ফ্রম সিঙ্ক অ্যাট টেম্পারেচার T1। আচ্ছা, এখানে একটা জিনিস কারেকশন আছে, এক সেকেন্ড দাঁড়াও। Q2টা ইজ, এক সেকেন্ড দাঁড়াও, এই লোডশেডিং এর জন্য বোঝা যাচ্ছে না।
এবার লেখো Q2 is equal to heat drawn from sink at T2, তাই তো? দেখো Q2টা কি, হিটটা নিয়েছে কার থেকে, সিঙ্কের থেকে নিয়েছে, তাই তো? Q2 is the heat drawn, হ্যালো সব দুজনে আছো তো লাইনে? দেবজানী আছো? হ্যাঁ, Q2 is the heat drawn, হ্যাঁ Q2 is equal to heat drawn from sink at T2 temperature, পরিষ্কার? আর Q1টা কি, Q1 equals to heat given to the source, Q1 is the heat given to the source at T1 temperature, at T1 temperature, ক্লিয়ার? তাহলে এবার দেখো, এবার একদম কনজারভেশন অফ এনার্জি রুল থেকে কি হবে, Q2 হিট সোর্স থেকে সিঙ্ক থেকে নিয়েছে, তার উপর W কাজ করেছে, তারপরে টোটাল হিটটা Q1 এ দিয়েছে, তার মানে কি হবে, Q2 প্লাস W ইকুয়াল টু Q1, টোটাল এনার্জি কনজারভেশন রুল। দেখো, হ্যালো শোনা যাচ্ছে তো আমার কথা? আমি কোশ্চেন পরে শুনবো, এখন কোশ্চেন শুনবো না, 90% কোশ্চেন যখন এটা বুঝবে তখনই বুঝে যাবে, এখন আমি কোশ্চেন শুনবো না, বিকজ টাইমেরও একটা ব্যাপার আছে, এখানে নেটেরও অসুবিধা আছে, প্লাস তুমি বোঝার পর শোনার পরে দেখবে অর্ধেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, তারপরে যেটা বাকি থাকবে অবভিয়াসলি আমাকে বলবে। আচ্ছা, এখানে তাহলে কি হলো, কোনো কিছু শুনতে অসুবিধা হয়েছে? হ্যাঁ বলো কোন জায়গায়? ওই আপনি ওই Q1 এর ডেফিনেশন কি দিয়ে আবার বলতে পারবেন স্যার? Q1টা হিটটাকে ছেড়েছে সোর্সে, আমি তো বলছি লোয়ার টেম্পারেচার থেকে হিট নিচ্ছে রেফ্রিজারেটর, হায়ার টেম্পারেচারে ছাড়ছে, তো লোয়ার টেম্পারেচার থেকে সিঙ্ক থেকে Q2 হিট নিয়েছে, হায়ার টেম্পারেচার T1 এ Q1 হিট ছেড়েছে। এখানে তো আমার এখানে লিখতে একটা হয়েছে, এটা হবে Q1 হবে, এই জায়গাটা অসুবিধা হচ্ছিল কি? আচ্ছা, ওই ডেফিনেশনটা শুনতে অসুবিধা হচ্ছিল। তাহলে Q1 is the heat given on source, তাহলে এটা বোঝা গেছে? তাহলে টোটাল Q2 plus W equal to Q1 কেন হলো, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? ওকে, এবার দেখো তাহলে এইখানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স রেফ্রিজারেটর যে কাজ করছে, যেমন আমরা হিট ইঞ্জিনে একটা এফিসিয়েন্সি পড়েছিলাম না, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, কতটা এফিসিয়েন্ট সেটার থেকে দেখেছিলাম গরমকালে বেশি কাজ করতে পারি না কেন, শীতকালে করতে পারি, এইগুলো করেছিলাম। পেট্রোল ইঞ্জিন কেন লেস এফিসিয়েন্ট, তো এইখানেও রেফ্রিজারেটরের একটা পারফরমেন্সের জিনিস আছে, সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। রেফ্রিজারেটরের এটাকে এফিসিয়েন্সি বলতে পারো, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এর ভ্যালুটাকে বলা হয় আলফা, এবং দ্যাট ইজ Q2/W। Q2/W মিনস হোয়াট, Q2টা কি, তোমার সিঙ্কের থেকে যেই হিটটা নিয়েছে, আর ডাব্লুটা কি, যতটা কাজ করেছে সিস্টেমের ওপর। তাহলে হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর? It is the ratio of heat drawn from sink and to the work done on the system. ওকে, তাহলে এইখানে 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন নাম দাও, তাহলে এখান থেকে কি পাবে, ডাব্লুটা কি বেরোবে, Q2 মাইনাস Q1, তাই তো? Q1 minus Q2, আমি Q2টা ইনট্যাক্ট রেখে ডাব্লুর জায়গায় ওটা বসাচ্ছি, ডাব্লুটা কি হবে, Q1 মাইনাস Q2, তাই তো? Q1 মাইনাস Q2, ওকে। এইবার আমরা যেটা জানি, যে কোনো মেটেরিয়ালের বা যে কোনো জিনিসের হিট ক্যাপাসিটিটা কি জানি, তার ফর্মুলাটা কতদিন বলে দিয়েছিলাম আমি, যে কোনো মেটেরিয়ালের হিট ক্যাপাসিটি কি হয়, Q ইকুয়াল টু তার মধ্যে কত হিট এনার্জি থাকে, M ইন্টু স্পেসিফিক হিট ইন্টু দ্যাট টেম্পারেচার, ওই কোয়ান্টিটি টেম্পারেচার। তো তোমরা পরিষ্কার Q2 বলতে পারো কি, Q2 উইল বি হোয়াট, Q2 ইজ Q2 is equal to MST2, মানে সিঙ্কের যা হিট টোটাল, আর সোর্সেরটা কি হবে, MST1, তাই তো?
রিমুভ করে নেবেন বুঝতে পারছো লোডশেডিং এর খুব অসুবিধা হচ্ছে, যাই হোক। তাহলে এখানে আলটিমেটলি দেবে T2 বাই T1 মাইনাস T2, স্যার ওটা সরি T2 বাই T1 বাই, এখানে একটা ভুল হয়েছে, এখানে T2 হবে, সরি। ঠিক আছে, T2 বাই T1 মাইনাস T2। একদম তাহলে আলফা ইকুয়ালস টু দাঁড়াবে 1 বাই T2 মাইনাস এটাকে আমি 1 বাই আলফা লিখবো, 1 বাই আলফা। এবার তোমার ডেরিভেশন করে দেখবে ইট উইল লুক লাইক T1 বাই T2 মাইনাস 1। এটার একটা কারণ আছে বলার, ক্লিয়ার? সবাই ডেরিভেশন করে দেখবে, এটা আসবে। ওকে, এখান থেকে দেখবে এটা তো আমাদের আলফা ছিল, এখান থেকে দেখবে এটা আসবে। আচ্ছা, এরপরে যেটা আছে, ফর ইকোনমিক্যাল বেনিফিট উই নিড টু ড্র, একটু মন দিয়ে শুনবে তারপর আমি বলে দেবো কি এটা প্রত্যেকটার মানে কি। ফর ইকোনমিক্যাল বেনিফিট উই নিড টু ড্র হিট ফ্রম সিঙ্ক। আমাদের কি হচ্ছে, হিট সিঙ্কের থেকে হিট নিতে হচ্ছে, যেটা বেসিক কাজ রেফ্রিজারেটরের। অ্যাজ মোর অ্যাজ পসিবল, মানে আমরা সিঙ্কের থেকে যত হিট নিতে পারবো তত ঠান্ডা হবে। ওকে, এবার তারপরে ওয়ার্কিং করতে যখন পড়বে তখন বুঝতে পারবে আরও। তো আমাদের মেন ফাংশন হচ্ছে যত সিঙ্কের থেকে হিট নিতে পারবো। তো ফর ইকোনমিক্যাল বেনিফিট উই নিড টু ড্র হিট ফ্রম সিঙ্ক অ্যাজ মোর অ্যাজ পসিবল অ্যাট দ্য এক্সপেন্স অফ লোয়ার ওয়ার্ক ডান বাই দ্য কম্প্রেসার। মানে যত কাজটা কম করে আমি বেশি হিট নিতে পারবো তত আমাদের এফিসিয়েন্সি বাড়বে। ক্লিয়ার? দেখো এখানে ইঞ্জিনটা যত কম কাজ করে বেশি, আমাদের আলটিমেটলি পারপাস কি বলতো, যত বেশি হিট পাম্প করতে পারবো। আমরা জল পাম্প করছিলাম না, ওয়াটার পাম্পে কি হচ্ছিল, যত বেশি কম কাজ করে আমাদের ওয়াটার পাম্প উপরে বেশি জল তুলতে পারবে, তার মানে তার এফিসিয়েন্সি বেশি। তো এইখানে জলের জায়গায় ওয়াটারের জায়গায় অ্যামাউন্টটা হচ্ছে হিট, তার মানে যত বেশি হিট পাম্প করে বার করে নিতে পারবে ভেতর থেকে তত বেশি ওর এফিসিয়েন্সি হবে, তাই তো? আর যত কম কাজ কম খরচ করে কম ওয়ার্ক ডান করে বেশি হিট পাম্প করতে পারবে সেই ফ্রিজটা বেশি ভালো হবে, তার এফিসিয়েন্সি বেশি ভালো হবে, তাই তো? ওকে, সেটাই বলছে, ফর ইকোনমিক্যাল বেনিফিট উই নিড টু ড্র এ হিট ফ্রম সিঙ্ক as more as possible at the expense of lower work done by the compressor on the system, যেটা on the system, that is greater the heat drawn from sink, মানে যত বেশি হিট ড্রন করব সিঙ্কের থেকে অ্যান্ড লোয়ার দ্য ওয়ার্ক ডান বাই দ্য কম্প্রেসার হায়ার উইল বি দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। বোঝা গেল সবার? ভেরি ক্লিয়ার। আচ্ছা, এইবার কেস 1, এবার আমরা ম্যাথামেটিক্যাল টুলসটা আগে না বুঝলে কিন্তু ওয়ার্কিংটা বুঝতে পারবে না। এবার ম্যাথামেটিক্যাল টুলসের 1 নম্বর, এটা সবাই খাতায় লিখে নাও, 1 বাই আলফা ইকুয়াল টু T1 বাই T2 মাইনাস 1। ওকে, আচ্ছা এইবার কেস 1-এ চলে যাচ্ছি আমি। কেস 1, T1টা কি সোর্স, আমি এসসি লিখলাম, আর T2টা কি সিঙ্ক, এসকে লিখলাম। ওকে, আচ্ছা এবার দেখো, অ্যাট এ গিভেন সোর্স টেম্পারেচার, মানে অ্যাট এ গিভেন সোর্স টেম্পারেচার বলতে কি হবে, T1টা ফিক্সড, বুঝতে পারছো? মানে যখন নাকি সোর্সের টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? এইবার আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি সবাইকে, একটু মন দিয়ে শোনো। রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেমন নাকি ইঞ্জিনের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম সোর্সটা কি হয়, ইঞ্জিনের ভেতরটা, মোটর বাইকের ইঞ্জিনের ভেতরটা, আর সিঙ্কটা কি হয়েছিল, সারাউন্ডিংস, তাই তো? বুঝতে পারছো সবাই? আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে হয় কি, রেফ্রিজারেটরের ভেতরটা ঠান্ডা থাকে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে সোর্সটা হবে দ্যাট উইল বি, যেটা টেম্পারেচার বেশি যেটা তো সোর্স হয়, ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। তো বাইরের এনভায়রনমেন্টটা হয় সোর্স,
দেখবে রেফ্রিজারেটরের ভেতরে আইসক্রিম করা হয় বা বরফ করা হয়, টেম্পারেচার খুব কম থাকে। তো রেফ্রিজারেটরের ভেতরে কিন্তু সিঙ্কটা থাকে, বাইরে সোর্স থাকে। তো বাইরের পরিবেশটা হচ্ছে আমাদের ঘরের টেম্পারেচারটা হচ্ছে একদম পরিষ্কার বাংলা কথা, ঘরের টেম্পারেচার বা এনভায়রনমেন্টের টেম্পারেচারটাই হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে সোর্স, আর সিঙ্ক ভেতরে। ওকে, বোঝা গেছে এটা? ওকে দেবজানি, দেবজানি বোঝা গেছে? হ্যাঁ স্যার। therefore at a fixed room আচ্ছা at a given source temperature মানে T1 যদি তোমার T1 টাকে ফিক্সড করে দাও, if T2 decreases, if T2 decreases, if T2 decreases তাহলে সেক্ষেত্রে কি হবে, T2 যদি কমে যায় 1/α বেড়ে যাবে, আচ্ছা বেড়ে যাবে। 1/α will increase, that means alpha will decrease, মানে ওর এফিসিয়েন্সি কমে যাবে। তার মানে কি এফিসিয়েন্সি কমে যাবে মানে কি, ওটা তুমি রিলেশনে চলে যাও ডাব্লু দিয়ে, যে তোমার আলফার যে ইকুয়েশন ছিল, ডাব্লু দিয়ে কি ছিল দেখো এবার, ডাব্লু দিয়ে তোমার যে ইকুয়েশন সবকটাই মাথায় রাখতে হবে। আলফার সাথে ডাব্লু দিয়ে একটা রিলেশন ছিল, দ্যাট ওয়াজ Q2/W। আমি এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলছি, আলফা কমে যাচ্ছে মানে কি ডাব্লুটা বেড়ে যাবে, বুঝতে পারছো? তার মানে ওকে ওর কম্প্রেসারটাকে বেশি কাজ করতে হবে, বোঝা যাচ্ছে? ডাব্লুটা কি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বাই দ্য রেফ্রিজারেটর, বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। কম্প্রেসার যখন বেশি কাজ করবে তার মানে কি বিল বেশি আসবে, ঠিক আছে? এবার এর ফিজিক্যাল এবার তার মানে কি ডাব্লুটা বেশি মানে কি টেম্পারেচারটা কমে গেল, সরি ডাব্লুটা বেশি মানে কি ওর এফিসিয়েন্সি কমে গেল, বুঝতে পারছো তো? তার মানে কি হবে, T2 কমানো মানে কি, T2 কমানো মানে কি রেফ্রিজারেটরের ভেতরে ধরো টেম্পারেচারটা তুমি কমাতে চাইছো। ফর এক্সাম্পল, এর এক্সাম্পলটা হচ্ছে তুমি বরফ করতে চাইছো, বরফের জন্য কত টেম্পারেচার লাগে, আইস করতে চাইছো 0 ডিগ্রি, তাই তো? তার মানে তোমার সিঙ্কটাকে 0 ডিগ্রিতে রাখলে বরফ করতে চাইছো। এইবার তুমি ঠিক করলে না রেফ্রিজারেটরে আইসক্রিম বানাবে, ভেতরে আইসক্রিম বানাবে, তাহলে আইসক্রিম বানাতে গেলে তোমাকে সিঙ্কের টেম্পারেচার কত করতে হবে, -10 ডিগ্রি। তার মানে বোঝা যায় না, ওই যে স্যার বলছি যে উপরে পিকচারটা দেখাবেন স্যার, উপরে পিকচারটা খানিকটি। একটু পরে আমি দেখাবো, একটু মন দিয়ে আগে শোনো ডিসকাশনটা। তো যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার দেখো যে তার মানে এইখানে যে এটা বোঝাচ্ছি আমি, T2টা কমানোর ফিজিক্যাল মানে কি, T2 মানে কি সিঙ্কের টেম্পারেচার। তুমি যদি বরফ করতে চাও রেফ্রিজারেটরে, তাহলে তার জন্য T2 কত হবে, 0 ডিগ্রি, তাই তো? এবার ধরো তুমি আইসক্রিম করতে চাইছো, তাহলে কি টেম্পারেচার কমাতে হবে, দেখবে যা কারেন্টটা এসছে, একটু দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ যেখানে ছিলাম। তো এইবার ওই 0, এবার দেখবে রেফ্রিজারেটরের বটন থাকে অনেক, ওই যে নব ঘোরানো যায়, আর একটু ঠান্ডা বেশি ঠান্ডা, সবাই দেখেছো তো? ওই যে তুমি যখন বেশি ঠান্ডা করতে চাইছো তখন রেফ্রিজারেটরের বিলটা বেশি আসবে, মানে কি ডাব্লুটা বেড়ে যাবে, মানে তখন কি হচ্ছে যে তুমি রেফ্রিজারেটর ঘুরিয়ে দিচ্ছ নবটা, T2টাকে কমিয়ে দিচ্ছ, বোঝা গেল? T2টাকে কমিয়ে দিচ্ছ, মানে ওটা 0 ডিগ্রি থেকে পরে আইসক্রিমের এক্সাম্পল দিলে 10 ডিগ্রি করে, যত বেশি কুল করতে যাবে তত এফিসিয়েন্সি কমে যাবে, ফলে কি বেশি কাজ করতে হবে, তার ফলে বিলটা বেশি আসবে। এই ম্যাথামেটিক্সটা বোঝা গেল? ওকে, এটা আগে বুঝে নাও। এবার ফার্স্ট স্টেপ বাই স্টেপ। therefore at fixed একটু বলছি শুনে নাও। therefore at fixed room temperature, if we want to decrease the temperature of the sink, that is the temperature of the refrigerator, এখানে রেফ্রিজারেটরের ভেতরে মেটেরিয়াল যেখানে শাকসবজি, আইসক্রিম, বরফ ইত্যাদি রাখা হয় সেটাকে সিঙ্ক বলা হয়। তো সেটাকে যখন if we want to decrease that temperature, the alpha will decrease, that is the efficiency of refrigerator will decrease, that is the refrigerator, that means the compressor will require more work to do, will require more work to draw the heat from the sink, that is the compressor will draw more power from electricity. এবার আমি তো আইসক্রিমের উদাহরণটা দিলাম, এবার আমি চলে যাচ্ছি কেস 2 এ। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু কেস 2 আবার আমাকে এখানে স্যার স্যার বলছে যে আগের পেজটা দেখাবেন স্যার, এই কেস 1টা একটু অনেকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এক মিনিট দাঁড়ান স্যার, এক মিনিট দাঁড়ান। না স্যার পাল্টে দিন। কেস 2 আবার আমি লিখছি, এক সেকেন্ড দাঁড়াও, এখানে T1 টা কি ছিল আমার দেখো, সোর্স ছিল। এইবার ফর এক্সাম্পল তুমি তোমার রেফ্রিজারেটরকে T2টাকে, আগের ক্ষেত্রে আমি কি ফিক্সড করেছিলাম, T1টাকে ফিক্সড করেছিলাম, তাই তো? এইবার আমি T2টার ফিক্সড করব। T2 ফিক্সড করার মানে কি, আগের পেজে কি ল্যাঙ্গুয়েজটা ফ্রিজারেটরের টেম্পারেচারটা চেঞ্জ করতে। এইখানে আমি লিখে দিচ্ছি T1 is fixed। এটা হলো আগের ক্ষেত্রে T1টা ফিক্সড ছিল, সোমদেব এটা লিখে নেবে, ওকে? আগের ক্ষেত্রে হ্যাঁ 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 স্যার, ওকে ওকে। এইবার এই ক্ষেত্রে T2টা ফিক্সড ইফ T2 ফিক্সড মিন্স তুমি যেটা করছো দ্যাট ইজ রেফ্রিজারেটরের ভেতরে টেম্পারেচার ফিক্সড করে দিচ্ছ। ফর এক্সাম্পল তুমি বরফ করছিলে, বরফই করলো, ওইটাকে হাত দিচ্ছ না, তাহলে কি ভ্যারি করছে না T1টা ভ্যারি করছে। ইফ উই ফিক্স দ্য ভ্যালু অফ দ্য সিঙ্ক টেম্পারেচার T2, এইবার দেখো, এইবার এখানে ভ্যারি হচ্ছে কি, ভ্যারিয়েবল হচ্ছে T2 ইজ ফিক্সড মানে সিঙ্কটা ফিক্সড, তাহলে T1টা ভ্যারি হচ্ছে। T1 ভ্যারি হওয়া মানে কি, লুক অ্যাট দ্য বোর্ড, T1 ইজ হোয়াট, সোর্স মানে সারাউন্ডিংস, আমাদের ঘরের টেম্পারেচার, তার মানে এখানেই চলে আসছে শীতকাল গরমকালের ব্যাপার, বুঝতে পারছো? ইফ T1 ইজ ইনক্রিজেস, ইফ T1 ইনক্রিজেস, এটা কি হবে, সামার গরমকাল, হ্যাঁ হ্যাঁ গরমকাল। শর্টে লিখলাম। সেই ক্ষেত্রে T1 বাড়ছে, T1 বাড়লে কি হবে, 1 আলফা কমে যাবে, বাড়বে। স্যার 1 আলফা বেড়ে যাবে, ভেরি গুড, 1 আলফা বেড়ে যাবে, তার মানে কি হবে, আলফাটা কমে যাবে। আলফা কমে যাবে। এর মানের এক্সাম্পলটা কি হয় বলো তো? ফর এক্সাম্পল তুমি বরফই করছো, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটু জিনিস লিখে নিই, তাহলে সেটা আরো বুঝতে সুবিধা হবে। এরপরে আলফাটা কমে যাচ্ছে, এটা বুঝলে দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু আরেকটা ইকুয়েশন আমাদের ছিল, আলফা ইজ ইকুয়াল টু স্যার হবে 1/T2 মানে 1/T1/T2 মাইনাস 1। বার করে ওটা ভুলাচ্ছ, ওটা আমি যেটা বলছি সেটা ফলো করো। আমি আজকে অনেকগুলো ইকুয়েশন লিখিয়েছি, আমি যেটা অনেকগুলো ইকুয়েশন লিখে দিচ্ছি, একটা হচ্ছে T1 T2 রেসপেক্টে, আরেকটা হচ্ছে ওয়ার্ক ডানের রেসপেক্টে। এবার বুঝতেই পারছো যখন নাকি T1 বেড়ে যাচ্ছে আলফাটা কমে যাচ্ছে, ওকে দেবজানি অ্যান্ড আদার্স, সন্দেহ। এবার আলফা কমে যাচ্ছে মিন্স আলফা ইকুয়াল টু Q2/W, তার মানে দেখতে পাচ্ছ এখানে যে আলফা কমে যাওয়া মানে ডাব্লুটা বেড়ে যাওয়া, তাই তো? তাহলে পরে গিভেন মানে এর ফিজিক্যাল মানে হচ্ছে Q2টা মানে কি, Q2 ইজ নাথিং বাট সিঙ্কের থেকে যতটা হিট নিচ্ছিল, মানে সেম অ্যামাউন্ট অফ হিট নিয়ে ওকে বেশি কাজ করতে হবে। যখনই আলফাটা কমে যাচ্ছে তার মানে কি, ওকে বেশি কাজ করতে হবে, তাই তো? তো তার মানে আলফা কমে যাচ্ছে মানে কি, ডাব্লুটা বেড়ে যাবে। এই ইকুয়েশন থেকে বুঝতে পারছো, দ্যাট মিনস ডাব্লুটা বেড়ে যাবে, তার মানে কি বেশি কাজ করতে হবে। এটা দেওয়ার মানে হচ্ছে বিলটা বেড়ে যাচ্ছে, ওয়ার্ক কম্প্রেসার বেশি কাজ করছে, বিলটা বেড়ে যাচ্ছে। তার মানে দেখো এর উদাহরণটা কি, ফর এক্সাম্পল তুমি বরফ
শীতকালে বরফ তৈরি করছিলে ওখানে রেফ্রিজারেটরে, তখন যা তোমার এফিসিয়েন্সি ছিল গরমকালে সেম, ওই সিঙ্কের টেম্পারেচার সেম রেখেছো, 0 ডিগ্রিতে রেখেছো, বরফই করছো, তাহলে কি হবে, গরমকালে এফিসিয়েন্সি কমে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তার ফলে বিলটা বেশি আসবে গরমকালে। ওকে, so at summer, আমি একটু বলছি শুনে রাখো, so at summer efficiency of refrigerator decreases. Now the question, how the heat is transferred from lower temperature to higher temperature? তাহলে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারের দিকে হিটটা কি করে ট্রান্সফার হচ্ছে, এই ঘটনাটা ঘটছে কি করে? ইট ইজ অ্যাপিয়ার টু বি ইম্পসিবল, তাই তো? সেটা এখন আমরা পড়বো। এবার যে মোটর পাম্পের উদাহরণ দিচ্ছি সেটা, এবার আমি ওয়ার্কিং ফাংশনে চলে যাব। ওয়ার্কিং ফাংশনের জন্য আমি ছবিটা আগেই এঁকে রেখেছিলাম তোমাদের। তাহলে এখন হচ্ছে ম্যাথামেটিক্যাল এই স্লাইডগুলো হয়তো আমি এখনই ডিলিট করে দিতে পারি, থাক। তোমরা যদি প্রত্যেকেই লিখে থাকো, স্যার লেখা হয়ে গেছে এটা। হ্যাঁ লেখা। এটা লেখা হয়েছে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা লেখা হয়ে গেছে। আচ্ছা স্যার 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 হ্যালো, হ্যাঁ বলো। ওই কেস 2 এর T2 ফিক্সড আছে না? কেস 2 এর কেস 2 এর টেম্পারেচার অফ দ্য সিঙ্কটা ফিক্সড আছে না? হ্যাঁ, টেম্পারেচার অফ দ্য সিঙ্ক ফিক্সড। সিঙ্ক মানে কি, রেফ্রিজারেটরের ভেতরে টেম্পারেচার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, একটাই ঘটনা, দুই শীতকাল গরমকাল সবসময় তুমি বরফ তৈরি করছো, ধরো 0 ডিগ্রিতেই রেখেছো। এবার তাহলে কোন ক্ষেত্রে তোমার বেশি হবে, বা তুমি দুই ক্ষেত্রে যদি আইসক্রিম তৈরি করো, শীতকালেও আইসক্রিম, গরমকালেও আইসক্রিম, বলছি কথার কথা, তাহলে কোন ক্ষেত্রে বেশি বিল উঠবে বা কোন ক্ষেত্রে এফিসিয়েন্সি রেফ্রিজারেটর কমে যাবে, বুঝতে পারলে ম্যাথামেটিক্যালি? ওকে, এইটাও সবাই নিয়েছিল আশা করি। ওকে, এই ম্যাথামেটিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝার জন্য, এবং বিভিন্ন হ্যাঁ এইখানে সবগুলো লেখা হয়েছে সবার। হ্যাঁ স্যার লেখা হয়ে আমি গেছে। একটু হ্যাঁ, একটু করে স্যার। দাঁড়াচ্ছি, যদি দেখো কারোর কোথাও মিস হয়ে গেছে এটা লিখে নেবো। আচ্ছা স্যার হ্যালো হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি আপনি ওখানে আলফা ইজ ইকুয়াল টু T2 বাই T1 মাইনাস T2 লিখেছেন তো? সেটাকে মডিফাইড করে আমি লিখতে পারি কি আলফা ইজ ইকুয়াল টু 1 বাই T1 বাই T2 হ্যাঁ। মাইনাস 1? ওই ম্যাথামেটিক্স সিম্পলিফিকেশন করে যা আছে লিখতেই পারে। এবার আমি ফর আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু লিখেছি, এবার যেটা দিয়ে পরিষ্কার আচ্ছা, বুঝতে আচ্ছা। পারবে, এটা দিলেই পরিষ্কার বোঝা যায়, নাহলে ওটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সে সবার হ্যাঁ, স্যার। সুবিধার মতো লিখে নিতেই পারো। আচ্ছা, আমি প্রত্যেকটা স্লাইডেই চলে যাচ্ছি, বিকজ এটা কারোরই বইয়ে নেই। আমি পরে এটা ফেয়ার করে ছবিটা, মেন যে রেফ্রিজারেটর ওয়ার্কিং, হ্যাঁ এখানে এসে গেছে। এটা হচ্ছে রেফ্রিজারেটর ওয়ার্কিং। আগে সন্ধে বা এই লোডশেডিংয়ের মার্কেট তো কখন চলে যায় কিছু বলা যায় না, তুমি আগে এটা স্ন্যাপশটটা আগে নিতে থাকো। তাহলে সেটা একটু ওঠান, সেখানে ওঠান, মানে গাড়ির পিছটা খুব ছোট হয়ে গেল, মানে একটু বড় করলে সেটা ভালো হয়, মানে আচ্ছা, পিছটা আগে স্মল তুমি করলে ভালো হয়। মেন ডায়াগ্রামটা ছবি তুলে নাও। এটা আমি পরে ফেয়ার করে পাঠাবো, ফেয়ার করে লিখে ছবি তুলে পাঠাবো। স্টিল হয়ে যাচ্ছে এটা আগে লিখে নাও, ছবি তোলো, তাহলে কি তোমার হ্যাঁ, স্যার, দিয়ে দিচ্ছি snapshot। ক্লাসের পরে লিখতে পারবে। আমি বাদিকে জুম করছি, প্রত্যেকের দেবযানীরও যদি কোথাও মিস হয়ে থাকে, যেমন নাকি ওপরে দেখো লেখা আছে গ্যাস, ব্র্যাকেটে ফ্রিয়ন নামে একটা গ্যাস থাকে। ওকে, রেফ্রিজারেটরের ভিতরে চেম্বারের চারিদিকে ওই গ্যাসটা থাকে, দেখতে পাচ্ছ, সবকটাই লিখে রাখো। আচ্ছা, পিওনের নাম তো শুনিনি। একটা গ্যাস ফ্রিয়ন বলা হয়, ওটা থাকে। অন্য এখন মডার্নে অন্য গ্যাসও থাকতে পারে। এখন আগে মানে মোটামুটি এটাই ওয়ান টাইপ অফ গ্যাস দ্যাট ইজ ইউজ ইন রেফ্রিজারেটর। আচ্ছা, এবার লেখাগুলো সবাই দেখতে পাচ্ছ, স্ন্যাপশট নিয়ে নাও, যাতে পরে তোমরা ছবিটা আঁকতে পারো, এইগুলো যাতে ছবিটা আঁকতে পারো এবং লিখতে পারো কি কি। স্যার, হ্যাঁ বলো, কিছু বলছিলে? ওই একদম নিচে ওই ব্রাউন কালারের যেটা লেখা আছে না ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, তো ওটা ওই ইনক্রিজেস টু এর পরে কি লেখা আছে? আচ্ছা, হিয়ার ইন দিস পোরশন একদম লাস্ট লাইনে। ডিউ টু কন্ট্রাক্ট, ওটা হবে ডিউ টু কন্ট্যাক্টই আছে, ডিউ টু কন্ট্যাক্ট অফ অ্যাটমসফিয়ার, বা এখানে উইথও লিখতে পারো, উইথ অ্যাটমসফিয়ারও লিখতে পারো। ডিউ টু কন্ট্যাক্ট উইথ অ্যাটমসফিয়ার টেম্পারেচার অফ কোল্ড গ্যাস, ঠিক আছে, ইনক্রিজেস টু রুম টেম্পারেচার। ইনক্রিজেস, এটা আবার তাড়াহুড়ো করে লেখার জন্য ঠিক আছে। আমি লিখে দিচ্ছি অ্যাকচুয়ালি। ওকে স্যার, ওকে। এগুলো সবাই ফেয়ারে পেয়ে যাবে।
আপনি স্যার পিকচারটা এমনি আছে, আপনি সেন্ড করবেন না? হ্যাঁ, আমি এটা শেয়ার করে ছবিটা পাঠাবো। এটা আমি তো লেখার জন্য বোর্ড ওয়ার্কে দেখিয়েছি, বোঝার জন্য। তাহলে আপনি শেয়ার করে পাঠাবেন, তখনই লিখে নেবো আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাও এখন ছবিটা তুলে রাখো না, সমস্যা কি? বুঝতে পারবে আজকে, মানে টাটকা টাটকা। আমি তো আজকে রাতে পাঠাবো না, কাল পরশু পাঠাবো, তাহলে তার মধ্যে বুঝে তো নিলে। আসলে স্ক্রিনশট নিতে নিতে না গ্যালারি পুরো ফিল আপ হয়ে গেছে আচ্ছা প্রায়। আচ্ছা আচ্ছা। হিয়ার ইন দিস পোর্শন, বোঝা গেছে তো দেবজানি? পোর্শন ডিউ টু কন্ট্রাক্ট। আচ্ছা, এটা কোন পোর্শন, এইটা কোন পোর্শন সেটা হয়তো বোঝা যাচ্ছে না, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। মানে সেটা হচ্ছে এই পোর্শন, এই জায়গাটা। আচ্ছা, তারপর কম্প্রেসার দেখতেই পাচ্ছ কোনটা কম্প্রেসার, এই যে সবুজ গোল মতো, এটা হচ্ছে কম্প্রেসার। আচ্ছা, তারপরে ওয়ার্ক ডান হচ্ছে অন দা সিস্টেম, ওই জন্য এই দেখুন স্যার, আপনার সাথে দেখা করতে এসেছে একজন। হ্যাঁ, এই দেখুন আপনার সাথে দেখা করতে এসেছে। বুঝলাম না। এই দেখুন আপনার সাথে দেখা করতে এসেছে একজন। ওই এখন আমি দেখতে পাচ্ছি না, এখন ওকে রেখে দাও। মানে ওই তোমার ওই নতুন নতুন কি বলে গেস্ট তো, মানে অনেকদিন হয়ে গেছে। এখন আমি ক্যামেরাটা, মানে আমি ওখানে দেখতে পারবো না, আমার বোর্ড পরে আমি দেখবো। আচ্ছা, ওয়ার্ক ডান দিয়ে গেল। আচ্ছা, তারপরে ওয়ার্ক ডান বাই দ্য কম্প্রেসার, এখানে সবাই দেখতে পেরেছো। এবার একটু পরে আমি জুম ইন করবো, সব জায়গায় বোঝাবো। এইবার দেখো, আমি আগে কোনটা রেফ্রিজারেটরের কোন পোর্শন দেখাচ্ছি। এই যে T2 দেখছো, T2 ওটা হচ্ছে ফ্রিজের ভেতরের চেম্বার, মানে শাক সবজি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যা খুশি রাখো, ওষুধ, সিরিঞ্জ যেগুলো, তারপরে কোভিড ভ্যাকসিনের এই সব লোয়ার টেম্পারেচার রাখা হয় তো T2-তে। এই T2টা যেটা ব্লু দেখছো, আমি বলে দিচ্ছি কিন্তু, ওয়ার্কিংয়ে ঢুকে গেছি। T2টা কি না, ওই সিঙ্কের যেটা টেম্পারেচার, এই চেম্বারে, ব্লু চেম্বারেই সমস্ত রেফ্রিজারেটরের জিনিস রাখা হয়। ঠিক আছে, বোঝা গেছে? শুনতে পেরেছো তো সবাই? আচ্ছা, এবার বড় বাক্সটা দেখানো হয়েছে। এইবার যেটা দেখানোর, এইখানটা একটু বুঝবে। ধরো আমি ব্রাউন যেই কালারের বড় চেম্বারটা দেখছো, সেটা তোমাদের ফ্রিজের বাক্স। ঠিক আছে, ফ্রিজের টোটাল চেম্বার। এবার ফ্রিজের ভেতরেও তো সার্কিট থাকে, ফ্রিজের ভেতরেও তো দেখেছো হয়তো, পুরো ওয়াল থাকে, তার ভেতরেও সার্কিট করা থাকে একদম। তো সমস্ত জিনিসটাই ভেতরে। এবার কম্প্রেসার যেটা দেখছো বাইরে, মনে হচ্ছে অ্যাজ ইফ ওটা বাইরে ঝুলছে, ওটা কিন্তু সেরকম না। এটা একটু বোঝানোর জন্য আমাকে বাইরে আনতে হয়েছে। কম্প্রেসারটা কি থাকে বলো তো, এই যে আমি দেখাচ্ছি, এই যে তলার থেকে যেই লাইনটা বেরিয়েছে, এই যে পাইপটার, আমি একটু এখানে রেড লাইন দিয়ে দেখাচ্ছি, এইখান থেকে পাইপটা বেরোলো, এটা হচ্ছে এয়ারে আছে, আমাদের বাইরের পরিবেশেই আছে, ঘরে মানে যেখানে থাকে, পাইপটা এত অবধি ঘরে আছে। এরপরে কম্প্রেসারটা আবার রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে যায়, বুঝতে পারছো? মানে এই জিনিসটা বাক্সর ভেতরে থাকে রেফ্রিজারেটরে, বুঝতে পারছো তো? আবার বাইরে কোনটা থাকে, আবার এই পোর্শনটা বাইরে থাকে, আবার এখান থেকে বাইরে থাকে। মানে আমি কম্প্রেসারটাকে টেনে বার করেছি শুধু, মানে এই স্ট্রাকচারের মধ্যে সব জিনিসটাই। এই কম্প্রেসারটাকে যদি আমি অন্য কালার দিই, কি কালার দিই, সবুজ কালার দিই, সবুজ অ্যারোটা, এই গোল বাক্সটাই শুধু বাক্সর ভেতরে থাকে কম্প্রেসারটা। বাকি যে রেড পোর্শন দিয়ে আমি পাইপটা দেখিয়েছি, সবগুলোই ফ্রিজের বাক্সর বাইরে থাকে। বোঝা গেছে ব্যাপারটা? আমি শুধু মাঝখানের ওই কম্প্রেসারটাকে টেনে বার করে এনেছি বোঝানোর জন্য। আচ্ছা, এইবার খুব মন দিয়ে দেখো। প্রথম কথা, ওই যে T2 টেম্পারেচারে ছিল আমাদের ভেতরের চেম্বারটা, যেটার ভেতরে সমস্ত জিনিসপত্র রাখা হয় রেফ্রিজারেটরের, ওর বাইরে একটা ফ্রিঅন গ্যাস চেম্বার থাকে, গ্যাস থাকে, ফ্রিঅন গ্যাস, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, সেটার টেম্পারেচার কি হয় দেখো, T2-র বাইরে, শোনা যাচ্ছে তো আমার কথা? এখানে বাদিকে স্ট্রাকচারটা বুঝে নাও। এই যে এখানে লেখা সবুজে, প্রত্যেকটা আগে লেখাগুলো বোঝো। টেম্পারেচার অফ দ্য রেফ্রিজারেটর কি বলেছে, T2 মানে সিঙ্ক, সেটা হচ্ছে কি ব্লুটা। ক্লিয়ার? এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি নবটা ঘুরিয়ে বরফ তৈরি করতে চাইছো ফ্রিজের ভেতরে, তাহলে এটা কি হচ্ছে, T2 টেম্পারেচার, এক্সাম্পল দিয়েছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আর গ্যাসটা কি আছে, গ্যাসের রেফ্রিজারেটরের বাইরে,
বাইরের ওয়ালে আছে, ঠিক আছে? ওকে, বোঝা যাচ্ছে? এইবার হ্যাঁ স্যার। টেম্পারেচার অফ দ্য ওয়াল মানে ওই যে ফ্রিয়নের টেম্পারেচার, ফ্রিয়ন মানে রেফ্রিজারেটরের দেওয়ালের সাইডে যেই গ্যাসগুলো আছে ফ্রিয়ন গ্যাস, ওর টেম্পারেচার কি হচ্ছে T2 থেকে কম থাকছে। মানে এইখানে দেখো, যদি তুমি T2 টেম্পারেচারটা 0 ডিগ্রি নব ঘুরিয়ে বলে দাও রেফ্রিজারেটরকে, ইনস্ট্রাকশন দিয়ে দাও আমার বরফ লাগবে, মানে ও ধরে নেবে 0 ডিগ্রিতে রাখতে হবে T2। এবার ওর পাশের যে গ্যাসগুলো আছে ওর টেম্পারেচারটা থাকবে বিলো T2, বিলো ইয়োর সিঙ্ক টেম্পারেচার। মানে এখানে যদি 0 রাখো, এক্সাম্পল দিচ্ছি -5, বোঝা গেছে? কেন থাকবে ওয়ার্কিং যখন করবে বুঝবে, আমি বুঝিয়ে দেবো। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা সবার সন্দেহ? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই গ্যাসটা নিচ দিয়ে নামছে, এই যে কম্প্রেসর ঢুকছে। হ্যাঁ, এবার এখানে একটা ঘটনা ঘটছে, গ্যাসটা এখান দিয়ে নামছে, কোথা দিয়ে নামছে মানে কুল গ্যাস, এটা ঠান্ডা গ্যাস, এখান দিয়ে নেমে যেই নাকি চেম্বারের বাইরে আসছে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে আসছে। ভেতরে ছিল ঠান্ডা গ্যাস ফ্রিজের বাক্সের ভেতরে, ও যেই বাইরে আসছে বাক্সটার বাইরে বেরোলো, বাইরে কি আছে অ্যাটমসফিয়ার, এই জায়গাটা, তাই তো? হ্যাঁ স্যার। বাইরে এসেই ও হিট আপ হচ্ছে, ঠান্ডা গ্যাসটা আস্তে আস্তে গরম হচ্ছে, হতে হতে কি হচ্ছে, বাইরের টেম্পারেচার ফর এক্সাম্পল 30 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ফর এক্সাম্পল এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই যে সরু পাইপটা দিয়ে গ্যাসটা আসলো, ও এখানে বাইরের টেম্পারেচারের কন্ট্যাক্টে এসে আস্তে আস্তে গরম হয়, ওর টেম্পারেচারও রুম টেম্পারেচারের সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে কোন জায়গাটা হচ্ছে? এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ এইবার কি কম্প্রেসারে আসছে, কম্প্রেসার কি করছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করছে, এবং সেখানে কাজটা কিরকম হচ্ছে, অ্যাডিয়াবেটিক কাজ হচ্ছে। অ্যাডিয়াবেটিক মানে কি, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে যেই সমস্ত ঘটনা ঘটে, তাই তো? হ্যাঁ। ওখানে Spontaneous process। হিট এক্সচেঞ্জের কোনো টাইম স্কোপ থাকে না। কম্প্রেসার আর বাইরের থেকে স্পন্টেনিয়াস প্রসেস না ওটা? বাইরের থেকে কম্প্রেসারে কী করে, বাইরের থেকে সাপ্লাই লাগানো থাকে হাই ভোল্টেজ, জানো হয়তো, তো সেখান থেকে পাওয়ার নিয়ে কী হয়, হুট করে এই যে নর্মাল রুম টেম্পারেচারে গ্যাসটা ছিল ওটাকে হুট করে প্রচণ্ড হিট করে দেয়, মানে খুব কম্প্রেস করে দেয়, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এখানে হয়। তাহলে কম্প্রেসারের পরে এখানে কি হচ্ছে সবাই লিখে রাখবে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হচ্ছে। ক্লিয়ার? এইবার তাহলে কম্প্রেসারের পরে আমি যদি এখানে আগে ভার্বালি বুঝে নাও, তারপরে আমি যখন ল্যাঙ্গুয়েজগুলো পড়বো নোটস থেকে তখন বুঝতে পারবে। এইবার কম্প্রেসারের পরে যে গ্যাসটা বেরোচ্ছে সেখানে আমি গ্যাসটাকে রেড ডট দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, কম্প্রেসের পরে যেই অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কি হয় দেখবে, হিউজ মানে গ্যাসের টেম্পারেচার বেড়ে যায়, তাই তো? ইন্টারনাল এনার্জি বেড়ে যায়, বাইরের থেকে তো কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। তো আফটার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন বাই কম্প্রেসার এই যে রেড গ্যাসগুলো বেরোচ্ছে, এর টেম্পারেচার কি হবে, ভেরি হাই হবে। বোঝা গেল কেন? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা হ্যাঁ গেল। স্যার। dq ইকুয়াল টু, তাও আমি বলে দিচ্ছি, du প্লাস dw। স্যার ওই যে যাটা আগে এখানে দেখাবেন স্যার। এক সেকেন্ড, একটু পরে dw জায়গায় pdv লিখলাম। এবার dvটা কি, ভেরি ভেরি নেগেটিভ, কমে যাচ্ছে, কম্প্রেশন হচ্ছে, তার মানে এটা কি নেগেটিভ, মানে dw, এটাকেই তো dw বলা হয়, dw, তার মানে এখানে dq ইজ 0 যেহেতু অ্যাডিয়াবেটিক, তাহলে du ইকুয়াল টু হবে মাইনাস অফ dw। এবার dw ইটসেলফ যে যখন কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন যখন হচ্ছে dw ইটসেলফ নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, তাই তো? মানে dvটা নেগেটিভ, তার মানে মাইনাস অফ মাইনাস কোয়ান্টিটি হবে এটা dwটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে না? এনি কনফিউশন? দেখো du না, স্যার, ইকুয়াল বুঝতে টু পেরেছি। অ্যাডিয়াবেটিকে সবসময় মাইনাস dw হবে। এবার যখন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হচ্ছে dwটা অলওয়েজ নেগেটিভ কোয়ান্টিটি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ফলে এটা প্লাস হয়ে যাবে। ইন্টারনাল এনার্জি ফলে কি হয়, এটা আগেও জানতো, তাও যখন এটা পড়ছো যাতে অসুবিধা না হয় আমি বলে দিলাম। তার মানে এখানে আলটিমেটলি প্লাস কোয়ান্টিটি হচ্ছে
ডিইউটা, তার মানে ডিইউ হ্যাঁ। যখন বাড়ে, ডিইউর ইকুয়েশন কি জানো, নর্মাল সিভিডিটি হয়। তার মানে হ্যাঁ। ডিইউ যদি পজিটিভ হয় তার মানে ডিটি বাড়বে, তার মানে বাড়বে। এই জন্যই এখানে যেহেতু হিউজ কম্প্রেসারে প্রচণ্ড প্রেসার বেড়ে যায় রেফ্রিজারেটর, ফলে টেম্পারেচার ওই গ্যাসের খুব বেড়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে তখনই দেখবে ওই রুম টেম্পারেচার থেকে রেফ্রিজারেটরের ওখানে 70 ডিগ্রি ফর এক্সাম্পল টেম্পারেচার হয়ে গেছে। এই জন্য রেফ্রিজারেটরের আশেপাশে দাঁড়ালে দেখবে খুব গরম লাগে, তাই তো? একটু সামনাসামনি গেলে হয়তো ফিল করবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইবার এই যে 70 ডিগ্রি টেম্পারেচার, এই যে পেছনের পাইপটা, এটা ফ্রিজের পেছন দিয়ে গেছে বা আশেপাশ দিয়ে ওয়াল দিয়ে গেছে। এবার দেখো বাইরের যেটা সোর্স বলা হচ্ছে, যেটা রুম টেম্পারেচার মানে রুম এনভায়রনমেন্ট কিন্তু সোর্স বলা হচ্ছে, তার টেম্পারেচার কত 30 ডিগ্রি, আর পাইপের ভেতরে গ্যাসের টেম্পারেচার কত 70 ডিগ্রি। তাহলে ও কি করছে, হিটটাকে ছেড়ে দিচ্ছে, হিট এনার্জি ছাড়ছে, বোঝা গেল? হ্যাঁ। এইভাবে কি হলো, তার মানে এখানে ও হিটটাকে ছাড়লো, ফলে বাইরের অ্যাটমসফিয়ারে কি হলো, আমার উদ্দেশ্য কি ছিল, প্রথম উদ্দেশ্য সোর্সে হিটটা ছাড়া। সোর্সটা কি ছিল এখানে, ঘরের পরিবেশ বা এনভায়রনমেন্ট, তাহলে ওখানে হিটটা ছেড়ে দিল, যেই ওয়ার্ক ডানটা করলো সেই হিটটা ছেড়ে দিল। এইবার এইটাই যখন ওপরে উঠছে, এর ফলে এইখানে এই হাই টেম্পারেচারের গ্যাসটা এই যখন ঘর দিয়ে যাচ্ছে, তখন ঘরের অ্যাটমসফিয়ারটা আশেপাশে গরম হচ্ছে, এবং হতে হতে কুল হয়ে যখন হিট ছেড়ে দেবে, ছাড়তে ছাড়তে কী হবে, আবার রুম টেম্পারেচারে ফিরে আসবে। এবং ভেতরে পাইপটা অনেকবার রাউন্ড করা থাকে, যাতে ও, দেখো যখনই হয় এটা কি হয়, যখনই হিট এক্সচেঞ্জ হতে হবে, কি বলেছিলাম, সো মেনি টাইমস টু বি গিভেন, তাই না? যখনই অ্যাডিয়াবেটিকে কী করতে হবে, খুব একটা একদম আচমকা করতে হবে, যেটা কম্প্রেসার করে দিল। আর স্পন্টেনিয়াস প্রসেস। হ্যাঁ, আর যখনই হিট এক্সচেঞ্জ হতে হবে তখনই কী হবে, এনাফ টাইম দিতে হবে। তো রেফ্রিজারেটরে এই যে একটা পাইপ দিয়ে দেখিয়েছি, এটা হয়তো কয়েকশো রাউন্ড করা থাকে দেওয়ালে, বুঝতে পারছো? মানে গ্যাসটা অনেকক্ষণ সার্কুলেট করে, সো দ্যাট হিট এক্সচেঞ্জ ক্যান টেক প্লেস। এর ফলে কি, এবার যখন ওটা রিটার্ন যাচ্ছে, এটা যখন রিটার্ন যাচ্ছে রেফ্রিজারেটরের ভেতরে, এই জায়গাটা আমি জুম ইন করছি, দেখো, আচ্ছা এই জায়গাটাকে দেখাচ্ছি, রিটার্ন বলছে পিকচারটা এঁকে নিছে, পিকচারটা কানেক্ট আমি পাঠিয়ে দেবো, আগে বোঝো, এখন আঁকা নিয়ে মাথা ঘামালে হবে না, লাস্টে আচ্ছা। দেখতে পাবে। তো এখানে যখন ঢোকার আগে দেখো ওপরের লাইনটায় ও হিট এক্সচেঞ্জ করার ফলে টেম্পারেচারটা 30 ডিগ্রিতে আবার ফিরে এসছে পাইপের ভেতর, বুঝতে পেরেছো অল অফ ইউ? এই লম্বা পাইপটা অনেকবার পেঁচানো থাকে, সেটা আমি দেখাইনি, বলে দিলাম। এবার 30 ডিগ্রি হয়ে গেল। এইবার যখন ওটা ঘরে ঢুকছে, এবার আবার মেন চেম্বারে যখন ঢুকবে, এখানে একটা কেরামতি করা থাকে, এইখানে দেখো এই পাইপটা যখন চেম্বারে ঢুকছে মেন চেম্বারে, তখন ওখানে খুব সরু করা থাকে। হ্যালো হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার, কেটে মনে গেল ফোনটা না না, মানে এন্ড হয়ে এই গেল। জায়গাটা ব্লু পোর্শনটা দেখাচ্ছি দেবযানী এবং সঙ্গে, এই জায়গাটা দেখো আর একটু বেশি খুব সরু হয়ে গেছে। তো তোমরা এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস, বার্নৌলিস থিওরেম পড়েছিলে 11-এ, যে কোনো পাইপের ক্রস সেকশন কমে গেলে ভেলোসিটি কমে যায়, তাই তো? আর আর বেড়ে গেলে কমে যায়। পাইপের ক্রস সেকশন যদি কমে যায়, ভেলোসিটি হচ্ছে ইনক্রিজ। হ্যাঁ, সরু জায়গাটায় ভেলোসিটি ইনক্রিজ করে গেছে, বোঝা গেছে সবাই? এইবার যখন নাকি ও চেম্বারে ঢুকছে, মানে ওই গ্যাস চেম্বারে, ফ্রিয়ন গ্যাস যেটা এক্সাম্পল দেওয়া বলা হয়েছে, ওইখানে ঢোকার আগে এইখানে আমি ছোট্ট করে এঁকেছি, এবং ওইখানে যতটুকু বুঝতে পারছে তার থেকেও বেশি ওর মুখটা আচমকা খোলা হয়, মানে হুট করে রেডিয়াসটা ওর ফর এক্সাম্পল 100 গুণ কি 1000 গুণ বেড়ে 10,000 গুণ বাড়িয়ে দিল। মানে এইখানে কি হলো, ওর সরু করে দিল পাইপের মুখটা ঢোকার আগে রেফ্রিজারেটরের ওপরের চেম্বারে, এবং ঢোকার পরে আচমকা ওর রেডিয়াসটা 1000 গুণ বাড়িয়ে দিল, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, ভেতরে যখন ছিল একটু বেশি প্রেসারে ছিল, সরু যখন হয়ে গেল, আর যখন বাইরের মুখটা খুলছে, ওর ইনস্ট্যান্ট মানে অল্প কয়েক সেন্টিমিটারের মধ্যে ওর মানে সে রেডিয়াসটা পাইপটা হুট করে বেড়ে যায়। তার ফলে কি হচ্ছে, হাই ভেলোসিটিতে আছে গ্যাসটা, দেখো কি মানে ব্রেন খাটানো হয়েছে,
সরু জায়গার ফলে কি হচ্ছে, ওখানে ভেলোসিটিটা বেড়ে গেছে, মানে কি যে কোনো একটা ঘটনা ঘটার আগে ওটা ইনস্ট্যান্টেনিয়াস হতে চলেছে, মানে আচমকা হতে চলেছে, তাই তো? সরু করে দিয়ে ভেলোসিটিটা বাড়িয়ে দিল, এবং যখন ঢুকলো ওর মুখটাকে পুরো রেডিয়াসটা 1000 গুণ করে দিল, ফলে কি যেই 1000 গুণ করে দিল ওই গ্যাসটা এক্সপানশন হয়ে গেল, বুঝতে পারলে? বোঝা গেছে? এক্সপানশন হলো, এবং যেহেতু আগে সরু করে দিয়েছিল ভেলোসিটি বেড়ে গেল, ফলে কি এই ঘটনাটা আচমকা হচ্ছে, মানে ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে, ফলে কি এখানে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, বোঝা গেল? গ্যাসটার এখানে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, ফলে কি হচ্ছে, ওই যে 30 ডিগ্রি টেম্পারেচারের গ্যাসটা ছিল, এখানে কত ছিল? 30 ডিগ্রি। এই গ্যাসটার ফার্স্ট মেকানিজম কি হলো? ফার্স্ট স্টেপ ওরা করলো, সরু করে দিল, এবং এখানে আমি ছোট্ট জায়গায় দেখেছি সরু, ওখানে রেফ্রিজারেটের ভেতরে অনেকটা লেন্থই সরু করে দেয়। আমি জাস্ট মেকানিজমটা বোঝানোর জন্য বলছি, বুঝতে পেরেছো? এই যে সরু লেন্থটা ভেতরে অনেকটা থাকে, লম্বা থাকে, ভেতরে অনেকটা থাকে, যাতে করে ভেলোসিটিটা অনেকটা বাড়তে পারে, প্রচন্ড হাই ভেলোসিটি থাকে, এবং হুট করে এই ফানেলের মতো মুখটা এন্ট্রি পয়েন্টে ফানেলের মতো বাড়িয়ে দেয়। তার ফলে কি হচ্ছে, আচমকা হাই ভেলোসিটিতে গ্যাসটা যেতে যেতে হুট করে ওর এক্সপানশন হয়ে যায়, ফলে এখানে এই জায়গাটা সবাই রাফলি লিখে রাখো, অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয়। বুঝতেই পেরেছো কেন অ্যাডিয়াবেটিক এক্সপানশন হলো? এবার অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয় মানে কি, হিট এক্সচেঞ্জ করার সময় পেল না, তার ফলে কি হচ্ছে, এখানে আবার ওই একই ফর্মুলা আমি এখানে লিখে দিচ্ছি, du ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ ছিল, মানে মাইনাস পিডিভি। এই পিডিভি থেকে বুঝতে পারবে এক্সপানশন যখন হচ্ছে ডিভিটা পজিটিভ, তার মানে কি ডিউ ইজ ইকুয়াল টু মাইনাস পিডিভি হলো, মানে কি ডিউটা নেগেটিভ কোয়ান্টিটি হলো, তাই তো দেবজানি সোমদেব? এটা যেই কমে গেল, ডিউ নেগেটিভ হওয়া মানে কি সিভিডিটি, তার মানে টেম্পারেচার অ্যাব্রাপ্ট কমে গেল, বুঝতে পেরেছো? এর ফলে যাবে না, টেম্পারেচার অ্যাব্রাপ্ট কমে গেল, এবং কমে গিয়ে হলো কি টি2 নিচে চলে গেল, মানে এতটাই ওখানে বড় লম্বা সরু পাইপ থাকে এবং হুট করে রেডিয়াসটা বাড়িয়ে দেয়, তো এতটাই অ্যাডিয়াবেটিক এক্সপানশনের আমরা উদাহরণ পড়েছিলে 9-10-এ, ওই টায়ার বাস্ট, সাইকেলের টায়ার, ওগুলো টায়ার, বাসের টায়ার বাস্ট করলে এই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, ওটা অ্যাডিয়াবেটিক এক্সপানশনের উদাহরণ, তাই তো? তো এইখানে সেটা সাইন্টিফিক্যালি খুব অ্যারেঞ্জ করা, যাতে খুব টেম্পারেচার এমনই অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয় যাতে করে টেম্পারেচারটা এতই কমে যায় যে টি2 নিচে চলে যায়। তার ফলে কি হবে, টি2 নিচে চলে গেলে কি হবে, এবার দেখো, যদি টি2 নিচে চলে যায়, এবার দুই জায়গাতেই এখানে থার্মোডাইনামিক্সের জিরোথ ল কাজ করছে। জিরোথ ল কি বলছে, হাই টেম্পারেচারের থেকে লো টেম্পারেচারে হিট যাবে, তাই তো? এবার দেখো অ্যাডিয়াবেটিক এক্সপানশনের জন্য ওই যে সাইডে যে এখানে দেখানো হচ্ছে ফ্রিয়ন গ্যাস, ওর টেম্পারেচার ফল করে গেছে, তার ফলে কি হবে, টি2 থেকে হিটও নেবে, মানে ভেতরের মেটেরিয়ালের থেকে হিট নিয়ে নেবে, ও আস্তে আস্তে কুল হবে, মানে হিট নিয়ে আস্তে আস্তে একটু গরম হবে, গরম হতে হতেই ও আবার ওপরের রাস্তা দিয়ে, তলার রাস্তা দিয়ে নিচে নেমে যাবে, বুঝতে পেরেছো? তার মানে কি টি2 টেম্পারেচার কমে গেল, মানে ভেতরের টেম্পারেচার কমে গেল, এইভাবে প্রসেসটা হচ্ছে। আবার যেতে যেতে কম্প্রেসারে যাবে, কম্প্রেসার আবার ওকে অ্যাডিয়াবেটিক কম্প্রেস করবে, আবার টেম্পারেচার বাড়বে, এইভাবে প্রসেসটা জেনারেট হবে। এবার যেটা উদাহরণ, এবার যেটা তোমাদের অসম্ভব মনে হচ্ছিল, এইবার আলটিমেটলি ভেতরের পিকচারটা দেখলে বুঝতে পারবে কোনো ঘটনাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড রুল, থার্ড রুল, ফার্স্ট রুল কোনো ঘটনাই কিন্তু এখানে ভায়োলেশন হয়নি। ভেতরের পিকচার দেখলেই বুঝতে পারছো এইখানে কি না, এই আমরা সোর্সটাকে বলছি বাইরের টেম্পারেচার, সিঙ্কটাকে বলছি টি2, তাই তো? ইয়েস অর নো? মানে ঘরের পরিবেশটাকে সোর্স বলছি, রেফ্রিজারেটর সিঙ্ক, সেইখান থেকে হিট হচ্ছে। এই প্রসেসের ভেতরে এরকম অনেক ঘটনা ঘটছে যেইখানে আমি দেখছি সিঙ্কের থেকেও লোয়েস্ট টেম্পারেচারে টেম্পারেচার আছে, যার ফলে ওখানে হিটটা যাচ্ছে, তো কোনো কিছুই হচ্ছে না, মানে কোনো কিছু ভায়োলেশন হচ্ছে না, মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে হায়ার টেম্পারেচারের থেকে লোয়ার টেম্পারেচারে হিট এক্সচেঞ্জ হচ্ছে।
কি হচ্ছে ভেতরে হচ্ছে দেখতে পাচ্ছ সিঙ্কের থেকে কম, মানে যেটাকে আমরা সিঙ্ক বলছি রেফ্রিজারেটরেরটা এখানে, তার থেকে লোয়ার টেম্পারেচারে একটা টেম্পারেচারে বস্তু আছে, গ্যাস আছে, ও হিট নিচ্ছে, নিয়ে বার করে দিচ্ছে। বোঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? কোনো অসুবিধা? হ্যাঁ স্যার। ওকে, আমি এটার এবার আমি একটু রিডিং করে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে কি হচ্ছে। Compressor compresses the gas, that is the work is done on the gas by the compressor. It is adiabatic compression, so their temperature of the gas after compression increases. যেটা দেখলে 70 ডিগ্রি হচ্ছে, দেখা যাচ্ছে এই জায়গাটা? ক্লিয়ার? আচ্ছা, ডিউরিং পাসিং অফ স্যার বলছি যে আমার এটা আরেকটি এরপরে মানে 8:26 ম্যাচে তো আমার না বায়োলজি পড়া আছে স্যার। আচ্ছা, এটা একটু শুনে নাও, আমি এটা রেকর্ড চালিয়েছি আরেকজনের জন্য, তো এটা একটু শুনে নাও, জাস্ট আর 5 মিনিট দাও। ডিউরিং দ্য পাসিং অফ হাই টেম্পারেচার গ্যাস, মানে এই হাই টেম্পারেচার গ্যাসটা যখন এই হিট এক্সচেঞ্জার যেটা বললাম এই ওপর দিয়ে যাচ্ছে, দেখেছো রেড অ্যারো যেটা, তাই তো? ওই পাইপটাকে হিট এক্সচেঞ্জার বলা হয়। পাসিং থ্রু হিট এক্সচেঞ্জার দ্য অ্যাটমসফিয়ার এয়ার কামস ইন কন্ট্যাক্ট উইথ হাই টেম্পারেচার গ্যাস টিউব or sheet where heat exchange is taken place. Okay, from heat exchanger to atmosphere gas. এবার তারপরটা দেখো, so atmosphere thus become heated by heat exchanger, যেটা তোমাদের ঘরে হচ্ছে রেফ্রিজারেটরের ফলে। দেখবে যেখানে ফ্রিজ থাকে সেই ঘরটা একটু গরম থাকে, বা আশেপাশে দাঁড়ালে বুঝতে পারবে, গরমটা ফিল করতে পারবে। নাও অ্যান্ড গ্যাস বিকাম, এবার দেখো তার ফলে কি ওর ভেতরে যে হাই টেম্পারেচারে পাইপে গ্যাসটা ছিল ওটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। আফটার গ্যাস টিউব কুল টু টেম্পারেচার T1। আচ্ছা, এইবার যখন ইট ইজ কানেক্টেড টু দ্য রেফ্রিজারেটর বাই এ ক্যাপিলারি টিউব, যখন ওটা T1 মানে সোর্স টেম্পারেচার, তাই তো? মানে আফটার ইট ইজ মন দিস না, আফটার দ্য গ্যাস টিউব কুল টু টেম্পারেচার T1 মানে কি? T1টা মানে কি? রুম টেম্পারেচার, বা এখানে সোর্স টেম্পারেচার। ওটা তো সোর্সের থেকে হাইয়ে ছিল টেম্পারেচার, তাই না? 70 ডিগ্রি। তো সেটা যখন দেবজানে আছো লাইনে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আছি। ওকে, ওটা যখন রুমে কুল হয়ে গেল তো ওটা T1 হয়ে গেল। আফটার ইট ইজ কাম টু T1 টেম্পারেচার ইট ইজ কানেক্টেড টু দ্য রেফ্রিজারেটর, মানে এটা রেফ্রিজারেটরের সাথে কানেক্টেড আছে কিসের মাধ্যমে? কানেক্টেড টু দ্য রেফ্রিজারেটর বাই এ ক্যাপিলারি টিউব। ওই যে সরু টিউব, ক্যাপিলারি টিউব। তোমরা ভিসকোসিটিতে পড়েছো, সারফেস টেনশনে পড়েছো, ক্যাপিলারি টিউব, সরু পাইপের মধ্যে দিয়ে জল উঠে যায়, লিকুইড উঠে যায়, এখানে উল্টো করে নামিয়ে দিয়েছে, এটাই আর কি। ক্যাপিলারি টিউব, in capillary tube at the opening phase of the tube the gas expands adiabatically due to its larger surface area or larger radius. opening phase টা দেখছো ফানেলের মতো। ওকে, in the capillary tube the velocity of the gas তো বুঝতেই পারছো, ওখানে প্রথমে বেড়ে যায় তারপরে হুট করে এক্সপানশন হয়। at the opening phase of the volume at the opening phase the volume expands, so temperature decreases. volume expands কি adiabatic expansion হচ্ছে, so temperature decrease করে যাচ্ছে, so the temperature falls below T2. এরকম ভাবেই ওর ফানেলটা সারফেস এরিয়া বাড়ানো থাকে এবং ভেলোসিটি আগের থেকে বাড়ানো হয় যাতে করে টেম্পারেচারটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে এমন ভাবে যে T2 থেকেও নিচে ফল করে যায়, so that heat can be drawn from refrigerator. ঠিক আছে? কারণ আমরা জিরো তলা থেকে কি জানি, T2 থেকে কম হলেই তোর থেকে হিট নিতে পারবে, তাই না? আচ্ছা, এইখানে একটা জিনিস আছে বোঝার, যে দেখো T2 থেকে ওর টেম্পারেচার কমে গেছে, তাও ওর থেকে এনার্জি, হিট এনার্জি নিয়ে নিচ্ছে, তাই তো? ইয়েস অর নো? মানে এটা কি হচ্ছে, আলটিমেটলি রেফ্রিজারেটরের কুলিংটা কি হচ্ছে, ওর থেকে এনার্জি নিয়ে নিচ্ছে, ঠান্ডার থেকেও আরো এনার্জি নিয়ে নিচ্ছে। এই জন্যই বলা হয় রেফ্রিজারেটরে থাকলে খাবারের এনার্জি ভ্যালু কমে যায়। মানে ওই তুমি ধরো ফর এক্সাম্পল কোনো একটা ফ্রুটস রেখেছো, ফ্রেশ ফ্রুট খাচ্ছো, সেটাকে ফ্রিজে রেখে দুদিন পরে খাচ্ছো, ওর কিন্তু এনার্জি ভ্যালু কমে যাবে। বুঝতে পারছো কেন? এই জন্য বলা হয় ফ্রিজে রেখে বেশি খেতে না, ওর এনার্জি ভ্যালুটা কমে যাচ্ছে এইখানেই, যে ভেতরের থেকে সব এনার্জি নিয়ে নিচ্ছে, তো হিট এনার্জি সব মেন এনার্জিটাই তো ওদের থেকে নিয়ে নিচ্ছে। এবং টিটুর ভেতরে যা আছে যত জিনিস বলছি যে স্যার, হ্যাঁ আজকে আমি ছেড়ে দিবেন স্যার আজকে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, একদম শেষ হয়ে এসছে, একটু দেখে নাও। আচ্ছা বলুন। তারপরে হচ্ছে Q1 is the heat given to the atmosphere by the high temperature of gas tube, যেটা বলেছি হিট এক্সচেঞ্জার, and Q2 is the heat absorbed by from low temperature gas freezer.
So here atmosphere is getting heated by the high temperature gas. Okay. এইবার এখানে ইটা এবং রেফ্রিজারেটরের এফিসিয়েন্সির একটা রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামে আসে। আমি একটু শর্টে লিখে দিচ্ছি, এটা একটু নোট করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেকর্ডিং তো পেয়ে যেতে দাও, রেকর্ডিংয়ের থেকেও একটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যালো, সবাই আছে তো? হ্যাঁ স্যার। এবার দেখো আলফাটা কি বেরিয়েছে, হোয়াট ইজ 1 বাই আলফা? 1 বাই আলফা ইকুয়ালস টু T1 বাই T2 মাইনাস 1। স্যার আমার অন্য পড়া স্টার্ট হয়ে গেছে স্যার। আচ্ছা, তুমি তাহলে লিভ করো, আমি এটা রেকর্ডিং পাঠিয়ে দেবো। ঠিক আছে। 1 বাই আলফা ইকুয়াল টু দেবজানি 1 বাই আলফা ইকুয়াল টু T1 বাই T2 মাইনাস 1, তাই তো? আর ইটাটা কতদিন পড়েছিলে? এটা হচ্ছে রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি। আর ইঞ্জিনের এফিসিয়েন্সির সাথে কি রিলেশন? ইঞ্জিনের এফিসিয়েন্সি ছিল 1 মাইনাস T2 বাই T1, তাই তো? এখানে দেখো সোর্স সিঙ্ক সব টেম্পারেচারই সেম, ঠিক আছে? মানে যেটা সিঙ্ক ছিল সেটা এক্ষেত্রে সিঙ্কই আছে। মানে তোমার ইঞ্জিনের ক্ষেত্রে, হিট ইঞ্জিন কাজ করার ক্ষেত্রে যেটা সোর্সের টেম্পারেচার, সিঙ্কের টেম্পারেচার, রেফ্রিজারেটরের ক্ষেত্রে সেম রাখা হয়েছে। তাহলে দুজনের এফিসিয়েন্সির রিলেশনশিপটা বার করা হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ওটা T1 বাই T2 মাইনাস 1, এটা 1 মাইনাস T2 বাই T1। তাহলে এখান থেকে T2 বাই T1টা কত বেরোবে? 1 মাইনাস এটা, 1 মাইনাস এটা। হ্যাঁ। ওকে, এটা 3 নম্বর নাম দিলাম। হ্যাঁ, আর 1 বাই আর যেখানে আলফা দিয়ে রিলেশনটা আছে সেখান থেকে T2 বাই T1টা বার করতে পারো। আলফা দিয়ে যেটা 1 নম্বর ইকুয়েশন থেকে এটা কি হবে? 1 বাই আলফা প্লাস 1 যদি করো তাহলে কি হবে? প্লাস 1 T1 বাই T1 বাই T2। T2। হ্যাঁ। আর তাহলে এখানে T2 বাই T1 করলে হবে আলফা বাই আলফা প্লাস 1। আলফা বাই আলফা প্লাস 1। এটা 4 নম্বর নাম দিলাম। তাহলে এইখানে 3 আর 4 থেকে ইউ ক্যান ইজিলি রাইট ফ্রম 3 and 4 that 1 minus eta equal to alpha by alpha plus 1. আলফা বাই আলফা প্লাস 1। তাহলে এইখান থেকে যদি আর ইটার সমান বেরোচ্ছে 1 বাই আলফা প্লাস 1। 1 by 1 plus alpha, হ্যাঁ, তাহলে এটা বেরোবে 1 by alpha plus 1। এইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম, যেখানে হয়তো বলে দিতে পারে যে দুটো, একটা ইঞ্জিন আছে একটা রেফ্রিজারেটর আছে, ঠিক আছে? দুটোই সেম সোর্স এবং সিঙ্ক টেম্পারেচারের মধ্যে কাজ করছে। তাহলে একটার এফিসিয়েন্সি বলে দেবে, আরেকটা বার করতে হবে, ঠিক আছে? কমপ্লিকেটেড দিতে পারে দুটো। এবার বলে দিল ফর এক্সাম্পল একটার আলফা বলে দিল, এফিসিয়েন্সি বলে দিল, তাহলে আরেকটা ইটা বার করতে পারলে। এবার এইগুলো দিয়ে T1 বলে দেবে, T2 বার করতে হবে। তাহলে বোঝা গেছে? এটা হচ্ছে এই ডেরিভেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু জুম ইন করছি, স্ক্রিনশট যাতে নিতে পারে। আমার লেখা হয়ে গেছে। আচ্ছা, এইখানে T1টা কি ছিল? T1টা ছিল সোর্স, তাই তো? হ্যাঁ। আর T2টা ছিল সিঙ্ক।
এখানে কম্পিটিটিভ এক্সাম আসে, তাহলে আজকে এত অবধি থাক, আর যখন কি হলো এই জিনিসটা আমি ফেয়ার করে পাঠিয়ে দেবো, ওকে? আর পরের দিন ঠিক আছে স্যার। আমি আজকে রেফ্রিজারেটরটা খুব ভালো করে পড়বে, পারলে নেটেও যদি কোথাও থাকে, নেটের থেকে দরকার নেই, আমি হ্যাঁ ফেয়ার করে পাঠিয়ে দেবো অন্য কোনো বইও। এই ওয়ার্কিং ফাংশনটা একটু দেখবে, আমি ফেয়ার করে লিখে ঠিক তারপরে আছে। পাঠিয়ে দেবো। ওকে, রাখছি তাহলে আজকে। ওকে, আর কালকে রাত 9টার সময় তো? হ্যাঁ কালকে কি বার? হ্যাঁ সোমবার 9টার থেকে। সোমবার। ঠিক আছে।